গুড মর্নিং। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল, তাই দেখো নিচে আর বসে না থেকে সোজা চলে গিয়েছিলাম ওপরে। আর আজকে সমস্ত সোনামায়ের কাঁথা বিছানা যে জিনিসপত্রগুলো প্রত্যেক দিন রোদে দেওয়া হয় সেটা আজকে মা দিয়ে দিচ্ছে, যেহেতু সোনামাকে আমি কোলে নিয়েছিলাম। তো দেখো মা প্রথমে একটা চট পেতে নিল, তারপর সোনামায়ের যে কাঁথাগুলো ছিল সেইগুলো এখন রোদে দিয়ে দিল। আর এখানে ছোট ছোট কিছু জিনিস ছিল, মানে সোনামায়ের যে দুধ তোলাগুলো থাকে সেইগুলো, আর ওই একটা না দুটো জামা ছিল, তো সেইগুলো এখানে দড়িতে টাঙিয়ে দিল। আমাকে কোনো একজন বোনু কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার সোনামা কি দুধ তোলে? তো হ্যাঁ বন্ধুরা, আমার সোনামা অতিরিক্তই দুধ তোলে বলতে পারো। সারাদিনে প্রায় 4 থেকে 5টা ওর জামা হয়, আর ওকে না সবসময় গলায় আমি দুধ তলার ইয়েটা পরি থাকে, ওই যেগুলো রুমাল বলে, যাতে বারবার জামাটা ভিজে না যায়। আর এই দুধ তোলা কিন্তু বলে বাচ্চার পক্ষে ভালো, যদিও জানি না ভালো না খারাপ, তবে বড়দের মুখেই শুনেছি যে ভালো। সোনামাকে তেল মাখানো হয়ে গেছে, আর তেল মাখানোর পর একজন জানতে চেয়েছিলে আমি আমার সোনামায়ের পায়ে হাতে কিভাবে ম্যাসাজ করি। তো সেটাই দেখো আজকের ভিডিওতে দেখাচ্ছি আমি তেল মাখার পর আমার সোনামায়ের পা হাত পা কীভাবে ম্যাসাজ করি। আর এইভাবে যদি ওদের পা হাত পাগুলো ম্যাসাজ করা হয় ওদের কিন্তু খুবই আরাম লাগে, যেহেতু ওরা সারাদিন তো পা হাত পা ছড়িয়ে খেলতেই থাকে, তাই ওদেরও তো হাতে পায়ে ব্যথা করে। তাই সোনামাকে যখনই আমি তেল মালিশ করি ওকে এইভাবে হাতে পায়ে ম্যাসাজ করে দিই, আর ও দেখো খুবই কিন্তু আরাম পায়, চুপটি করে শুয়ে শুয়ে মজা নেয়। তো তোমরা যদি তেল মালিশ করার পর এইভাবে ওদেরকে ম্যাসাজ করে দাও ওদের কিন্তু খুবই আরাম লাগে। তো পায়েও ওইভাবে ম্যাসাজ করবে আর হাতগুলোকেও ধরে এইভাবে ম্যাসাজ করবে। তো কালকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো ওদেরকে কিভাবে তেল মালিশ করতে হয়, যেটাতে আর কি ওদের আরাম লাগে। আর আশা করি কালকের ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার হবে। সকালে 8টার সময় আমি যে ওপরে যাই তারপর আর নিচে নামি না, সোনামাকে একেবারে তেল মালিশ করার পর 1 ঘন্টা রোদে রাখার পর তারপরে নিচে যাই। তো নিচে খাবার খেতে যেতে আর কি সময় পায় না, তাই মা ওপরে দিয়ে গেছে খাবার। তো দেখলেই তো মুড়ি, চানাচুর, টমেটো, ধনেপাতা, চপ, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে গেছে তোমার পেঁয়াজ। তো এখন আমি খাবারটা রেখে দিয়েছি, যেহেতু একটা নাইটি সেলাই করার ছিল, তো ভাবলাম আগে নাইটিটা সেলাই করে নিই তারপরে খাবার খাবো। তো আমি এদিকে সেলাই করছিলাম আর সোনামা দেখো পাশটাতেই শুয়ে আছে। ওকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, তবে তখন তো কোনো রকমের ঘুম হচ্ছিল না। তারপর অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়ে আমি ফাইনালি খেতে বসেছিলাম। আর আমি যখনই খেতে বসি সোনামাকে কান্নাকাটি তো করতেই হবে, জানি না কেন এটা আমার সাথেই হয়। তো বন্ধুরা দেখো এখন তো আমি জলখাবার খেতে বসে দিচ্ছি, মা অনেকক্ষণ আগে দিয়ে গেছে, প্রায় মুড়ি আমার শেষই হয়ে গেছে। খাবার খেতে খেতে সোনামা উঠে পড়েছিল, কান্নাকাটি করছিল, তাই ওকে ব্রেস্ট ফিডিং করালাম। আর এখন দেখো ওকে শুয়ে দিয়েছি, তো ঘুমিয়ে গেছে, দেখাও করবো, এই যে দেখো ঘুমিয়ে গেছে। তো চলো যতটুকু মুড়ি আছে ঝটপট করে খেয়ে নিয়ে নেবো, আবার নড়াচড়া করছে, উঠে গেলে মুশকিল। এখন এমনই হচ্ছে না, খাবার সময় হচ্ছে না, খেতে যাচ্ছে আর ও কান্নাকাটি করছে, হাত খেয়ে হয় উঠতে হচ্ছে, আর না হয় কোনো রকমের জল ঢেলে মুড়ি খেতে হচ্ছে। আমি জল ঢেলে মুড়ি কোনো দিনই খাইনি, কিন্তু এই সোনামা হওয়ার পর থেকে প্রত্যেক দিন জল ঢেলেই মুড়ি খেতে হয় আমাকে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আমি যখনই খাবার খেতে বসবো ঠিক সেই সময়েই আমার সোনামাকে কান্নাকাটি করতেই হবে, এইটা বাধ্যতামূলক। এমন কোনো দিন যায়নি যেটা আমি পুরোপুরিভাবে খাবারটা খেতে পেরেছি। এই যে দেখো হাফ খাবার খেয়ে হাত ধুয়ে সোনামাকে কোলে নিতে হয়েছিল, যেহেতু উঠেও পড়েছিল আর কান্নাকাটিও করছিল। বেশ কিছুদিন আগে একজন বোনু কমেন্ট করেছিলেন দিদি ভাই তোমার ডেলিভারি হয়ে যাবার পর ব্যথাটা ঠিক কতক্ষণ ছিল আর অবস্থা কখন কেটেছিল, আর ব্যথাটাই বা কেমন ছিল। তো সোনামা হয়ে যাবার পর যখন আমাকে ওটি রুম থেকে জেনারেল বেডে দিল, মিনিমাম 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমার অবস্থা কেটে গিয়েছিল। আর আমার কিন্তু অনেকটাই আগে কেটে গিয়েছিল অবস্থা, জানি না কেন। সবারই যেমন কারোর 1 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় লেগেছিল, আমার কিন্তু ওটি রুম থেকে বেরিয়ে এসে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল।
অবশটা কেটে যাবার পর অবশ্যই ব্যথাটা ছিল, তবে খুব একটা যে ব্যথা ছিল এমনটা নয়। যেহেতু বারবার নার্সরা এসে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছিল, তাই ব্যথাটা হয়তো অতটা বুঝতে পারিনি। তবে হ্যাঁ, আমার অবশটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে গিয়েছিল। তবে সব দিকে অসুবিধা কি হয়েছিল জানো তো, মানে অবশটা তো কেটে গিয়েছিল, আমি তার পাশ ফিরে শুতে পারছিলাম না। সজা হয়ে যখন শুয়েছিলাম, সেটা সব দিকে অসুবিধা হচ্ছিল, কোমরে ব্যথা করছিল খুব। যেহেতু সোজা হয়ে শুয়েছিলাম, তাই পাগুলো ঝিনঝিন করছিল। হয়তো অবশটা কেটে গিয়েছিল, তবে জানো তো হাত পাগুলো খুব একটা নাড়াচাড়া করতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। আর ওই যে জল খেতে তো একদমই দেয়নি, যার জন্য গলাটা বারবার শুকিয়ে আসছিল। আর তোমরা তো জানোই আমার ভাদ্র মাসে ডেলিভারি হয়েছে, তো ভাদ্র মাস মানে এত গরম, তো এই গরমের মধ্যে জল খেতে দেয়নি। জল দিয়েছিল সেই 12:30 1টার পর। তো তোমাদেরকে কখন জল খেতে দিয়েছিল অবশ্যই কিন্তু জানাবে, বা তোমরাও কি জল না খেয়েছিলে? আমি যেমন সারাদিন জল না খেয়েছিলাম, ঠিক রাত 12:30 কি 1টা এরকম হবে, তখন দিয়েছিল 1 ঢোক জল। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সিজার হওয়ার ঠিক 15 দিনের মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ডাক্তার আমাকে ফুল বেড রেস্ট দিয়েছিল। তার কারণটা কি ছিল সেটা আর শেয়ার করা হয়ে ওঠেনি। আসলে সিজার হয়ে যাবার পর আমার কিছু অনিয়ম করার জন্যই কাটা জায়গাতে একটু ব্যথা ছিল। তো ডাক্তারকে ফোন করাতে ডাক্তারবাবু তো চেম্বারে ডেকেছিলেন, তো উনি দেখলেন, দেখে একটাই কথা বললেন যে তুমি কিছু অনিয়ম করেছো। আর আমি যে অনিয়মগুলো করেছিলাম সেগুলো তো ডাক্তারবাবুর সাথে শেয়ার করলাম। তখন আমাকে বলেছিল মিনিমাম 15 দিন বা 1 মাসের মতন একটু রেস্ট নিও, কিচ্ছু কাজ করো না, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস করতে বলেছিল, সেটা হচ্ছে গরম তাওয়া, মানে যেটা তার কি রুটি করে, সেই তাওয়াটা আগুনের মধ্যে দিয়ে যখন গরম হয়ে যাবে, একটা শুকনো কাপড়, মানে সুতির কাপড় বলতে পারো, সেই সুতির কাপড় দিয়ে ভাপটা নিয়ে সেলাইয়ের জায়গাটাতে দিতে বলেছিল, মানে কাটা জায়গাটাতে। এটা মিনিমাম বলেছিল 15 থেকে 20 দিন করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো ডাক্তারবাবুর কথা মতো আমি কিন্তু 15 থেকে 20 দিন মানে আর কি শ্যাক নিয়েছিলাম, আর সত্যি কথা বলতে খুব ভালো রেজাল্টও পেয়েছি। একদমই কিচ্ছু অসুবিধা হয়নি, ব্যথাটা একদমই চলে গিয়েছিল। এবার বলি কি অনিয়ম করেছিলাম। যখন আমি সিজার হয়ে বাড়িতে আসি, মিনিমাম 4-5 দিন একটু ব্যথা ছিল বলতে ওই একদমই আস্তে আস্তে হাঁটাচলা করছিলাম। তবে মিনিমাম 7-8 দিনের মধ্যে নিজেকে সুস্থ ভাবতে শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম আমার তো কোনো ব্যথা হয়নি, কিছুই প্রবলেম হয়নি, তাহলে আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু আমার মাথাতেই ছিল না যে সিজারে এতটা কাটা হয়েছে বা এতটা কাটা ঘা ছিল, সেটা সারতে মিনিমাম 6টা মাস সময় লাগে। সিজার হয়ে যাবার 7 দিন কি 8 দিনের পর থেকে নর্মালি হাঁটাচলা করছিলাম, খাট থেকে জোরে নামছিলাম, মানে জোরে বলতে যেমন আগে স্বাভাবিকভাবে নামতাম সেইভাবে নামা ওঠা করছিলাম। তো যেগুলোর জন্য আমার একটু ব্যথাটা হয়ে গিয়েছিলো। তাছাড়া সব দিকে যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে সিজার হয়ে যাবার 10-15 দিনের মধ্যে আমি সিঁড়ি ভেঙে ছাদে উঠে গিয়েছিলাম। তো বাড়িতে কেউ ছিল না, আমার ওপরে একটু দরকার ছিল, যার কারণে মানে অত না ভেবে ওপরে চলে গিয়েছিলাম, যার কারণে আরও বেশি ব্যথাটা বেড়ে গিয়েছিল। তো যাই হোক, প্রবলেম সেভাবে কিছু হয়নি। ডাক্তার শুধু বলেছিল একটু রেস্টের মধ্যে থাকতে আর জায়গাটাতে 2 বার সারাদিনে স্যাক করতে, তাহলে ঠিক হয়ে যাবে। তো ডাক্তারবাবুর কথা মতোই ছিলাম, আর সত্যি কথা বলতে খুব ভালো রেজাল্টও পেয়েছি। তো যাই হোক, এইসব ব্যাপারে আমার মনে হয় একটু নিজের খেয়াল রাখাটাই উচিত। যদিও আমি প্রথম দিকে মানে খুব একটা নিজের খেয়াল রাখতে পারিনি, কারণ অতটা সত্যি কথা বলতে বুঝিনি। তারপর যখন থেকে বুঝলাম তখন থেকে কিন্তু নিজের খেয়াল এতটাই ভালো রেখেছি যে আজও পর্যন্ত সেভাবে কোনো প্রবলেম হয়নি। তবে সেলাইয়ের জায়গাতে মাঝে মাঝে একটু করে চিনচিন করে ওঠে, আর সেটা নাকি বলছে স্বাভাবিক, মানে যত সেলাইটা শুকোবে তত চিনচিন করবে। যাই হোক, এই ছিল আমার সিজার হওয়ার গল্প। তো এদিকে দেখলে তো সোনামার প্যাম্পাসটা আমি ড্রেনের মধ্যে একেবারে ফেলে দিয়ে এলাম, আর এখন কিন্তু আমার সোনামা ঘুমিয়ে গেছে, আর আমি বসে গেছি টিফিন করতে। আর এখন প্রায় তোমার ওই 10টা কি 10:30টার মতো বাজে। এর মধ্যে কিন্তু আমার সোনামাকে 2বার তেল মালিশ করানো হয়ে গেছে। সোনামাকে 2বার তেল মালিশ করানোর পরেই কিন্তু আমি বসে গেছি টিফিন করতে। আর এখন ওই যে টিফিন করার খুব একটা সময় হয়ে ওঠে না, ওই কোনো রকমের জল দিয়ে একটু মুড়ি খেয়ে নিই। সকালে যে কিছু টিফিন বানাবো সেটারও আর সময় পায় না। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই। আর হ্যাঁ, তোমাদের যাদের সিজার হয়ে গেছে, তোমাদেরও কি আমার মতন এরকম কিছু প্রবলেম দেখা দিয়েছে, তাহলে কিন্তু অবশ্যই জানাবে। তো এদিকে সোনামাকে ঘুম পাড়িয়ে এসে কিন্তু আমি খাবার খাচ্ছিলাম, আর এদিকে খাবার খেয়ে যখন আমি রুমের মধ্যে যাই তখন দেখছি আমার সোনামা কিন্তু অলরেডি ঘুম থেকে উঠেই গেছে আর নিজের মতো করে খেলা করছে। তো তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন সোজা চলে এসেছি সন্ধ্যেবেলাতে। আর দেখো, সন্ধ্যেবেলাতে আমার মা আমার জন্য বানিয়ে দিয়েছে ব্রেড চপ। এখন সোনামায়ের জন্য যেহেতু খুব একটা বাড়িতে খাবার বানানোটা হয় না, কারণ আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না আর আমার মায়ের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না,
তাই আজকে মা যখন সময় পেয়েছিল তো আমার জন্য ব্রেড চপ বানিয়ে দিয়েছিল। তো এখন দেখো ব্রেড চপটা খেয়ে নেব। আর সত্যি বলতে মা এতটা সুন্দর ব্রেড চপ বানিয়েছিল, মানে দোকানের থেকেও মনে হচ্ছিলো যেন সত্যি খুবই সুন্দর লাগছে খেতে। আর আমার মনে হয় এইসব খাবার বাড়িতে বানানো খাওয়াই ভালো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের কাছাকাছি চলে এলো। তাহলে আজকের ভিডিওটা আমি এত দূরে রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।